মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন কেয়া চ্যাটার্জির কাহিনী আমুনেত। কিছু সত্যি মাটির নিচে চাপা থাকলেই শান্ত থাকে, ওগুলোকে জাগিয়ে তুললে শুনতে থাকুন কেয়া চ্যাটার্জির কাহিনী আমুনেত। ঘড়িতে তখন সন্ধে 6টা। ডক্টর হেনরি কেলভিনের আজ কাজ সারতে বেশ দেরি হয়ে গেছে। অন্যান্য দিন এই সময় থেমস নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে একগোছা ফুল কিনে নেয় স্ত্রী মারিয়ার জন্য। এটা প্রতিদিনের স্বভাব। মারিয়া জীবনে আসার পর থেকেই তো তার জীবনটা নতুন মোড় নিয়েছে। নাহলে সম্রাট নেপোলিয়নের যুদ্ধবাহিনীতে যোগ দেওয়ার ভয়ে মিলান থেকে পালিয়ে আসার পর থেকে খড়কুটোর মতো এই দেশ সেই দেশে ভেসে বেরিয়েছে কেলভিন। রোগ জ্বালা খিদে দারিদ্রে নাস্তানাবুদ হয়ে অবশেষে যখন পর্তুগাল থেকে উঠে পড়েছিল ব্রিটিশ নৌসেনার জাহাজে সাধারণ কর্মী হয়ে, তখনই দেখা হয় মারিয়ার সাথে। আজও সেই দিনটার জন্য ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানায় কেলভিন। মারিয়ার বাবা ছিলেন নৌসেনার একজন আধিকারিক। মাঝ সমুদ্রেই হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। সকলেই বেশ ব্যস্ত হয়ে পড়ে জেনারেল উইলিয়াম হান্টারকে নিয়ে। কেলভিন তখন ডেকের ওপরে কাজ করছিল। আচমকা ছোটাছুটি আর একজন মহিলার কান্নার আওয়াজ পেয়ে কৌতূহলবশত নিচে নেমে আসে। দেখতে পায় জেনারেল হান্টারের কেবিনের সামনে এক ছোট্ট জটলা। ক্যাপ্টেন মরিসও গম্ভীর মুখে পায়চারি করছেন। কেলভিন উঁকি মেরে দেখল জাহাজের ভারপ্রাপ্ত ডাক্তার হিউ স্ট্যানলি কানে স্টেথোস্কোপ গুঁজে গম্ভীরভাবে জেনারেল হান্টারের হৃৎপিণ্ডের চলন গমন পরীক্ষা করছেন। কয়েক মুহূর্ত ঘড়ির দিকে তাকিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আই এম রিয়েলি সরি মিস হান্টার। আমার যতটুকু সাধ্য আমি করেছি, এবার বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। ওর হৃদযন্ত্র ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। এই মাঝ সমুদ্রে আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। ডক্টর হিউ এর কথা শেষ হতেই আবার ভেসে আসে কান্নার শব্দ। সেই প্রথমবার কেলভিন দেখতে পেল মারিয়াকে। জেনারেল হান্টারের বিছানার কাছে মাথার পাশে একটি চেয়ারে বসে। গোলাপি রঙের গাউন, লম্বা খোলা সোনালি চুল আর পাকা গমের মতো রং ছাড়াও যেটা কেলভিনের বিশেষভাবে চোখে পড়েছিল তা হলো মারিয়ার হালকা সবুজ রঙের চোখ। যেন গহীন সমুদ্রের জলরাশি আশ্রয় পেয়েছে তার চোখে। টুপটাপ ঝরে পড়ছে অকাল বর্ষার মতো। কেলভিন সম্মোহিতের মতো ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, মিস হান্টার যদি আপত্তি না করেন, আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? মুহূর্তে সকলের চোখ ঘুরে গেল কেলভিনের দিকে। সকলের অভিব্যক্তি স্পষ্ট। একজন সাধারণ কর্মী যে একটু আগেও ডেক পরিষ্কার করছিল, সে নাকি ডাক্তারি করবে। একজন আধিকারিক খেঁকিয়ে উঠে বলেও ফেলল কথাটা, কি করবে শুনি? হ্যাঁ, ডাক্তার স্ট্যানলি কতদিন আমাদের জাহাজে প্র্যাকটিস করেছেন জানো? উনি যেখানে বলছেন আর কিছুই করার নেই, সেখানে তুমি কি করে দেখাবে শুনতে পারি? আসলে আমি কিছু টেকনিক জানি, যদি আমায় অনুমতি দেওয়া হয়। সকলেই কেলভিনকে বাধা দিল। ক্যাপ্টেন মরিস রীতিমতো চোটপাট শুরু করে দিলেন, কিন্তু সবাইকে অবাক করে এগিয়ে এলো মারিয়া। হাত তুলে সকলকে থামিয়ে দিয়ে সে বলল, অন্য কোনো উপায় যখন এই মুহূর্তে নেই, তখন ওকে একটা সুযোগ দিলে ক্ষতি কি? আর এমনিতেই হয়তো আমার বাবা আমাদের ছেড়ে চলে যাবেন। তার আগে একটা শেষ চেষ্টা করে দেখা যেতেই পারে। মারিয়ার অনুমতি পেয়েই কেলভিন ভিড় ঠেলে এগিয়ে এলো একেবারে জেনারেল হান্টারের বিছানার কাছে। নিজের জামার আস্তিন গুটিয়ে লেগে পড়ল কাজে। বুকের ব্যথায় ছটফট করছে বৃদ্ধ লোকটা।
নীল হয়ে গেছে তার সারা শরীর। কেলভিন বিন্দুমাত্র দেরি না করে তার বিছানায় উঠে বসে হান্টারের বুকের উপর 2 হাত দিয়ে সজোরে চাপ দিল। সবাই রে রে করে উঠল, কিন্তু কেলভিনের কোনো দিকে হুঁশ নেই। সে মুহুর্মুহু চাপ দিতেই থাকলো। বেশ কিছুক্ষণ পরে দেখা গেল জেনারেল হান্টার চোখ মেলে তাকিয়েছেন, শরীর ঘামে ভিজে, তবে মুখ দেখে বোঝা যাচ্ছে আগেকার মতো ব্যথা আর নেই। কেলভিন ডক্টর স্ট্যানলি স্টেথোস্কোপ নিয়ে হান্টারের বুক পরীক্ষা করে নিশ্চিন্ত হয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, সব কিছু ঠিক আছে, উনি সুস্থ শরীরেই ব্রিটেনে ফিরে যাবেন। মিস হান্টার দেশে ফিরে গিয়ে একজন ভালো ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েও নেবেন। হয়তো হৃদযন্ত্রে কোনো বড়সড় গলদ রয়েছে। উপস্থিত সকলকে হতবাক করে দিয়ে কেলভিন ফিরে গেল ডেকের উপর। একটা আলাদা প্রশান্তি এতদিনে ছায়া ফেলেছে তার মনে। তবে ডেকে ফিরে এসে তার আর কাজ করা হলো না। ডক্টর স্ট্যানলি তাকে ডেকে পাঠালেন নিজের কেবিনে। কেলভিন সেখানে পৌঁছে দেখল ক্যাপ্টেন মরিসও উপস্থিত। সে মনে মনে প্রমাদ গুনল, এবার হয়তো সিনিয়রকে সকলের সামনে অপমান করার অপরাধে চাকরি গেল তার। কিন্তু না, কেলভিনকে অবাক করে দিয়ে মরিস ও স্ট্যানলি দুজনেই বলে উঠল, ওয়েলকাম ইয়াং ম্যান, ওয়েলকাম, ব্রাভো। কেলভিনের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ক্যাপ্টেন মরিস তার পিঠ চাপড়ে বলল, তুমি আমার মুখ রক্ষা করেছ ইয়াং ম্যান। জেনারেল হান্টারের যদি কিছু হয়ে যেত তাহলে আমি কোম্পানিকে মুখ দেখাতে পারতাম না। ডক্টর স্ট্যানলিকেও নাস্তানাবুদ হতে হতো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। কিন্তু তুমি কে? কিভাবে শিখলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান? এই জাহাজে একজন সাধারণ সাফাই কর্মী হওয়া তো তোমায় মানাচ্ছে না বাবু। আমি একজন ইতালিয়ান স্যার। ইতালির মিলানেই জন্ম, শিক্ষা, বেড়ে ওঠা আমার। মেডিকেলের ছাত্র ছিলাম, বেশ ভালোই রেজাল্ট করেছিলাম, মোটামুটি একটা পসারও ছিল। ইতিমধ্যে ঘোষণা হলো সম্রাট নেপোলিয়নের সৈন্যবাহিনীতে যোগ দিতে হবে। আমি এদিকে একেবারেই যুদ্ধবিরোধী। খুন খারাপি, মানুষের মৃত্যু, রক্ত, চিৎকার আমি সহ্য করতে পারি না। এক রাতে কাউকে কিছু না বলে দেশ ছাড়লাম। আমায় কেউ এই কারণে কাপুরুষ বলতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালোবাসি কাজ, কবিতা, ছবি আঁকা, নতুন নতুন অ্যাডভেঞ্চার। ক্রমে ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, তুরস্ক ঘুরে এলাম পর্তুগালে। প্রতিটা দেশ আমার ক্ষুধার্ত, দুর্বল, অসহায় শরীরকে উপহার দিয়েছে সেই দেশের মূল্যবান রোগ। কোথাও কলেরায় আক্রান্ত হয়েছি, তো কোথাও ম্যালেরিয়ায়। তবে আমি হয়তো ঈশ্বরের কাছে অপাংতেও, তাই এখনো জীবিত রয়েছি। অবশেষে পর্তুগালও আমার সহ্য হলো না। সাফাই কর্মীর কাজ নিয়ে উঠে পড়লাম আপনাদের জাহাজে। এবার বিধাতা আমার কপালে কি লিখে রেখেছেন তা তিনিই জানেন। মরিস ও স্ট্যানলি বাকরুদ্ধ। কেলভিন যখন কেবিন থেকে বেরোনোর জন্য পেছন ঘুরল, দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মারিয়া। সেই এক ঢাল সোনালি চুল, সবুজাভ দুটো চোখ, মায়া মাখা মুখশ্রী। বোঝাই যাচ্ছে এতক্ষণ সে কেলভিনের কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। কেলভিনের চোখে চোখ পড়তেই সে অপ্রস্তুত হয়ে পড়ল। নিচের ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে বলল, ক্যাপ্টেন মরিস, আমি আপনাকেই খুঁজছিলাম। অফিসার ফিলিপ জানালেন আপনি এখানে এসেছেন, তাই বাবা আসলে আপনার সাথে একটু কথা বলতে চান। ক্যাপ্টেন মরিস উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, অবশ্যই ম্যাডাম মারিয়া, আপনি কেবিনে ফিরে যান, আমি এখনই আসছি। মারিয়া মাথা নেড়ে চলে গেল। চোখের ভুল কিনা জানে না, তবে কেলভিনের মনে হলো মারিয়া যেন তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়েছিল, এবং সেই কয়েক সেকেন্ড কেলভিনের হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ করে তুলতে যথেষ্ট।
ক্যাপ্টেন মরিসের সাথে জেনারেল হান্টারের কি কথা হয়েছিল সে কথা জানতে পারেনি কেলভিন। তবে তাকে নিয়েই যে কথা হয়েছিল সেই ব্যাপারটা স্পষ্ট, কারণ ব্রিটেনের মাটিতে পা রাখতেই তার ভাগ্য ফিরে গেল। দেশে ফিরেই জেনারেল উইলিয়াম হান্টার তার জন্য একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দিলেন। সেখানেই আবার রোগী দেখার জন্য একটা চেম্বারের ব্যবস্থাও করে দিলেন। কেলভিনের দক্ষতা আর সুচিকিৎসার জোরে তার পসার বেশ ভালোই জমে উঠল। আরেকদিকে তার সঙ্গে মারিয়ার সম্পর্ক বেশ গাঢ় হতে শুরু করল। শহরের অনেকেই এই বিষয়ে চর্চা শুরু করেছে। বিচক্ষণ জেনারেল হান্টার কাল বিলম্ব না করে এক শুভ দিনে 4 হাত এক করে দিলেন। হেনরি কেলভিন ততদিনে হয়ে উঠেছে ডক্টর হেনরি কেলভিন। তার হয়েছে নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, নিজের বাড়ি, চাকর বাকর, ফিটেন গাড়ি। শহরের অন্যতম এলিজিবল ব্যাচেলারের তালিকায় তার নাম কাটা যাওয়ায় অনেক সুন্দরী রমণী হতাশ। তবে সে মারিয়া ছাড়া অন্য কোনো মহিলায় আসক্ত হতে নারাজ। মারিয়াই তার জীবনের ধ্রুবতারা। বিয়ের 6 বছর কেটে যাওয়ার পরেও 2 কন্যা সন্তানের পিতা হওয়া সত্ত্বেও কেলভিনের মারিয়ার প্রতি প্রেম এক বিন্দু কমেনি। আজও সে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে স্ত্রীর জন্য একগুচ্ছ লাল গোলাপ নিয়ে যেতে ভোলে না। তবে আজ তাকে অন্যমনস্ক করে তুলেছে অন্য একটি বিষয়। যে ইচ্ছেটা বেশ কয়েক মাস ধরে লালন করছিল ডক্টর হেনরি কেলভিন, সেই সুযোগটাই মেঘ না চাইতে জলের মতো এসে হাজির হয়েছে তার সামনে। এই সুযোগটাকে হেলায় হারানো যে একেবারে ঠিক হবে না তা বলাই বাহুল্য। ফ্রান্স আর লন্ডনে ইদানিং এক অদ্ভুত খেলা শুরু হয়েছে। খেলা না বলে অবশ্য তামাশা বলাই ভালো। বেশ কিছুদিন হলেও উত্তর আফ্রিকার নব আবিষ্কৃত একটি দেশ তুমুল আলোড়ন তুলেছে ইউরোপের এলিট সমাজে। সম্রাট নেপোলিয়ন বোনাপার্টি অবশ্য সেই দেশটিকে বিশ্বের সামনে তুলে ধরেন। দেশটির নাম মিশর। বহুদিন ধরে নিজের বুকের মধ্যে বিপুল সম্পত্তি আর রহস্যের ভাণ্ডার লুকিয়ে রেখেছিল দেশটি। সুবিশাল পাথরের চাই দিয়ে তৈরি পিরামিড, তার ভেতরে অদ্ভুত দর্শন কিছু কফিন, আর কফিনের ভেতরে রাখা মমি গোটা বিশ্বের মাথা ঘুরিয়ে দিয়েছে। এছাড়াও এক একটি পিরামিড ও সমাধিক্ষেত্রের মধ্যে পাওয়া গেছে প্রচুর রাজকীয় সম্পত্তি, সোনা দিয়ে তৈরি কফিন, আসবাবপত্র, আরও কত কি। ব্রিটেন, ফ্রান্স, ইতালি থেকে দলে দলে অ্যাডভেঞ্চারিস্টরা ছুটে যাচ্ছে মিশরে। কেউ লুট করে আনছে সেই ধনরত্ন, কেউ বা নতুন করে খুঁজতে শুরু করছে মিশরীয় ইতিহাস। ইদানিং মমির শরীরের উপরের আস্তরণ খোলা নিয়ে একটা বিশ্রী হিড়িক উঠেছে ইউরোপীয় এলিট সমাজে। দীর্ঘদিন ধরে কফিনের ভেতরে অসংরক্ষিত শুষ্ক শরীরগুলোকে আবিষ্কার করার অছিলায় একদল বিত্তশালী লোক নিজের বাড়িতে ডেকে আনছেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে। ডিনারের পর স্কচ বা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে সকলে জড়ো হচ্ছে সদ্য মিশর থেকে লুট করে আনা মমিটার চারপাশে। তারপর কাঁচি বা ছুরি দিয়ে কাটা হচ্ছে মমির গায়ের আস্তরণ। কাপড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে দামি দামি পাথর, অ্যামুলেট, দুর্বোধ্য ভাষায় লেখা কাগজ। হাততালি দিয়ে উঠছে সকলে। শোনা যাচ্ছে বিদেশিদের মমির প্রতি এহেন আসক্তি দেখে অশিক্ষিত মিশরীয়রাই সমাধিক্ষেত্র থেকে মমি তুলে এনে বাজারে বিক্রি করছে। কেউ বা আবার লুকিয়ে লুকিয়ে চড়া দাম হাঁকাচ্ছে সুযোগ বুঝে। গত মাসেই প্যারিসে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত ছিল কেলভিন। সেখানেই সে প্রথম দেখে এই দৃশ্য। মমির ব্যবচ্ছেদের তামাশার গুজব আগে কানে এলেও কখনো সচক্ষে দেখার সুযোগ মেলেনি। তবে এইবার দেখার পর থেকেই একটা ইচ্ছে গোপনে লালিত হচ্ছে তার অন্তরে। এতদিনের চিকিৎসাবিদ্যার অভিজ্ঞতায় মৃত মানুষের শরীর ব্যবচ্ছেদ করেছে ঠিকই, কিন্তু হাজার হাজার বছর আগে মৃত এক মানুষের শরীর ব্যবচ্ছেদ করে তার মৃত্যুর কারণ নির্ধারণ করার একটা লোভ তাকে পেয়ে বসেছে। সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে বন্ধু মহলে বলেও রেখেছিল কোনো মমি পাওয়া গেলে তাকে যেন চুপি চুপি জানানো হয়।
চুপি চুপি, কারণ ঘটা করে লোক ডেকে তামাশা করতে সে রাজি নয়। নিজের জ্ঞানার্জনের জন্যই সেই কাজটি নিভৃতে করতে চায়। আরও একটা মুশকিল মারিয়াকে নিয়ে। সে যদি ঘুণাক্ষরেও জানতে পারে কেলভিন মমি বাড়িতে ঢুকিয়েছে, তাহলেই বেঁকে বসবে। সব পরীক্ষা নিরীক্ষা মাথায় উঠবে। অতএব এই চেম্বারে বসেই তাকে আসল কাজটা সেরে ফেলতে হবে। কেলভিনের এই ইচ্ছে যে এইভাবে মেঘ না চাইতেই জলের মতো পূরণ হয়ে যাবে, সে ভাবতেই পারেনি। সেদিন সন্ধেবেলা শেষ রোগী দেখে চেম্বার বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য তৈরি হতেই হাজির হলেন মিস্টার জেকব বেনসন। মিস্টার বেনসন লন্ডনের অভিজাত ব্যবসায়ীদের একজন, বয়স 55, কেলভিনের চিকিৎসার অনুরাগী এবং অবশ্যই মিস্টার হেনরি কেলভিনের ডক্টর হেনরি কেলভিন হয়ে ওঠার দুর্গম পথের একজন সহযাত্রী। যে কোনো ছোট বড় রোগে জেকব ডক্টর কেলভিনের কাছেই ছুটে আসেন। হেনরিও এক সময় বন্ধুসম মানুষটির কাছে নিজের নতুন ইচ্ছের কথাটি পেড়ে ফেলেছিল। সেই কথার সূত্র ধরেই আজ কেলভিনের চেম্বারে আগমন জেকবের। জেকবকে দেখে হেনরি একটু অবাক হলো। জেকবের তো এই হপ্তাহে লন্ডনে থাকার কথা নয়, ব্যবসার কাজে তার তো ফ্লোরেন্সে থাকার কথা। সেই রকমই জেকব তাকে বলেছিলেন, প্রয়োজনীয় ওষুধপত্রও নিয়ে গিয়েছিলেন। হঠাৎ কি যে হলো, জেকবকে সেসব বাতিল করে দিতে হলো? প্রশ্নটা পারতেই প্রৌঢ় লোকটি মুচকি হেসে ঘরের একটি কাউচে শরীর এলিয়ে দিয়ে বললেন, না ডক্টর, বাতিল কিছুই করিনি। ফ্লোরেন্সে আমায় যেতেই হবে, তবে যাব আগামী পরশু। তার আগে তোমার সাথে আমার একটা বিশেষ কাজ আছে। আমার সাথে কি কাজ? জেকব আবার হাসলেন। জেকব বেনসন সদা সর্বদাই নিজের কোটের পকেটে একটা পাইপ এবং লাইটার নিয়ে ঘোরেন। মাথায় টুপি এবং হাতে লাঠির মতো পাইপ বস্তুটি বয়স্ক ছোটোখাটো চেহারার সৌম্যদর্শন লোকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাইপে আগুন ধরিয়ে এক মুখ ধোঁয়া উড়িয়ে তিনি বললেন, মনে আছে একদিন আমায় বলেছিলে একটা মামি যদি হাতে পেতে তাহলে কি সব এক্সপেরিমেন্ট করতে পারতে? হ্যাঁ, মনে থাকবে না আবার? একটা মমির জন্য তো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি আমি দ্বিগুণ মূল্য দিতে রাজি আছি। কোথায় পাবো বলুন? জেকব হাত তুলে তাকে শান্ত করে চেয়ারে বসার অনুরোধ করলেন। হেনরি লজ্জিত হয়ে আবার বসে পড়ল চেয়ারে। মূল্যের কথা তোমায় ভাবতে হবে না ডক্টর, তুমি শুধু নিজের কাজ করে যাও। এতদিনের বন্ধুত্বের সম্পর্কের এটা একটা ছোট্ট উপহার ভেবে নিতে পারো। আমি এখনো স্পষ্টভাবে বুঝতে পারছি না মিস্টার বেনসন, আপনি কি মমির খোঁজ পেয়েছেন? আলবাত বন্ধু, আলবাত পেয়েছি বলেই তো এসেছি। না পেলে কি আর তোমার আর আমার সময় নষ্ট করতে চলে আসতাম? কিভাবে, কবে হাতে পাবো জিনিসটা? তুমি তো জানোই গতকাল আমার ফ্লোরেন্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। ঠিক তার আগের দিন বিকেলবেলা হাতে এলো একটা চিঠি। জেনেভায় থাকে আমারই এক বন্ধু ডেভিড ফ্লেংটন। তিনি আমায় চিঠিটি পাঠান। চিঠির বক্তব্য একটাই যে সে 2 মাস আগে মিশর ভ্রমণে বেরিয়েছিল। ফিরে আসার পথে তার আমার কথা মনে পড়ল। প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু তাকেও তোমার অদ্ভুত ইচ্ছের কথাটি জানিয়েছিলাম। তা সে কথা মনে পড়তেই জাহাজে ওঠার আগের দিন খোঁজ লাগিয়ে সে ধরে আনলো স্থানীয় একটি লোককে। ইউরোপীয়রা তাদের দেশের সম্পদ নিয়ে এত উৎসাহী দেখে এই দেশের কিছু অশিক্ষিত লোক নিজেরাই সেই সম্পদ টাকার লোভে তাদের হাতে তুলে দিচ্ছে। এই লোকটিও সেই রকমই একজন। মোটা টাকার খদ্দের পেয়ে পরের দিন সকালে এই লোকটি হাজির হলো একটি কফিনবন্দি মমি নিয়ে।
ডেভিড তাকে বলল কফিনের ঢাকনা খুলে দেখাতে যে আদৌ তার ভেতরে কিছু আছে কিনা। লোকটা কথা মতো কাজ করতেই ডেভিড একেবারে আঁতকে উঠল। অন্যান্য মমিগুলোর থেকে এই মমিটা নাকি বিভৎসতায় এক কাঠি উপরে। ডেভিড লিখেছে মমিটির বর্ণনা ভাষায় প্রকাশ করতেই নাকি তার হাত কাঁপছে। যাই হোক, ডেভিড কফিনটা এক প্রকার লুকিয়ে জাহাজের খালাসিদের ঘুষ দিয়ে জাহাজে তুলেছে এবং আগামীকাল তার জাহাজ ব্রিটেনে এসে পৌঁছবে। সুতরাং আমি যেন অতি অবশ্যই বন্দরে উপস্থিত হয়ে এই ভয়ঙ্কর বস্তুটি সংগ্রহ করে তাকে দায়মুক্ত করি। বুঝতেই পারছো, গতকাল ফ্লোরেন্সের উদ্দেশ্যে বেরিয়ে গেলে গন্ডগোল একটা বাঁধত। তাই ভাবলাম আগামীকাল সকালে ডেভিডের থেকে কফিনটা নিয়ে একেবারে তোমার বাড়িতে দিয়ে আসবো, তারপর বেরিয়ে যাব নিজের কাজে। জেকবের কথা যেন এখনো বিশ্বাস হচ্ছে না হেনরির। সে আনন্দে আত্মহারা হয়ে জেকবের 2 হাত নিজের হাতে নিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, অনেক অনেক ধন্যবাদ মিস্টার বেনসন। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? কিভাবে বলবে সেটা না হয় আমি বলে দিই ডক্টর। একটা যুগান্তকারী আবিষ্কার পৃথিবীকে উপহার দিয়ে সেই আবিষ্কারের এক কোণে না হয় এই কৃতজ্ঞর নামটা দিও। জেকব বেনসন চলে যাওয়ার পরে হেনরি একটা ঘোরের মধ্যে বাড়ি এলো। আজ লন্ডনের পথঘাট, লোকজন, গাড়ি ঘোড়া কিছুই যেন চোখে পড়ল না তার। সে অবস্থান করছে এক অন্য জগতে। আগামীকাল সকালটা কেমন হবে, কিভাবে সে শুরু করবে নিজের কাজ। বাড়ি ফিরে দেখল মারিয়া অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। অন্যান্য দিনের তুলনায় আজ হেনরির বাড়ি ফিরতে পাক্কা 1 ঘন্টা দেরি হয়েছে। মারিয়ার হাতে ফুলের তোড়া এগিয়ে দিয়ে হেনরি সলজ্জ ভঙ্গিতে বলল, সরি ডিয়ার, এক পুরনো ক্লায়েন্টের সাথে দেখা হয়ে গেল। কথা বলতে বলতে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। মারিয়া ফুলদানিতে ফুল সাজাতে সাজাতে বলল, সে তো বুঝতেই পারছি, না হলে কি আর লাল গোলাপের বদলে অর্কিড আসে? হেনরি দেখল সে সত্যিই আজ লাল গোলাপের বদলে অর্কিড কিনে বসেছে। মনে মনে প্রমাদ গুনল সে, মারিয়া কিছু বুঝতে পেরে যাবে না তো। হেনরি বাড়িতে ভিনদেশি প্রাচীন মৃতদেহ ঢোকাচ্ছে শুনলে সে কুরুক্ষেত্র কাণ্ড বাঁধাবে। একটাই বাঁচোয়া যে আগামী 7 দিন মারিয়া বাড়িতে থাকবে না। তার মাস্তুতো বোন এলিজার বিয়ে উপলক্ষে আজ রাতেই সে রওনা দেবে বার্নশায়ারের উদ্দেশ্যে। এই 7 দিনেই তাকে যা করার করে ফেলতে হবে। ডাইনিং টেবিলে ডিনার প্লেট সাজাতে সাজাতে মারিয়ার নজর পড়ল হেনরির উপর। এখনও সে কাউচে বসে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ অন্যমনস্ক। মারিয়া হেনরির কাঁধে হাত ছুঁয়ে বলল, হেনরি, 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 কি হয়েছে হেনরি তোমার? এনি প্রবলেম? না, এভরিথিং ইজ ফাইন। তোমার সাথে 7 দিন দেখা হবে না, কিভাবে যে কাটবে আমার দিনগুলো। এসো একসাথে ডিনার সেরে নি। রাতটা কোনো মতে কাটল হেনরির। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে বাড়ির বাগানেই 1 কাপ চা নিয়ে বসে রইল। ভাবটা এমন যেন বাড়ির চাকর বাকর কেউ বুঝতে না পারে সে কারো জন্য অপেক্ষা করছে। ঘড়িতে তখন সকাল 8টা। অস্থির হয়ে শেষে যখন হেনরি বৈঠকখানায় গিয়ে বসল, ঠিক তখনই তার সর্বক্ষণের ভৃত্য ম্যাথিউ এসে জানালো মিস্টার জেকব বেনসন আরও একজন ব্যক্তিকে নিয়ে তার জন্য বাইরের ঘরে অপেক্ষা করছেন। হেনরি ড্রেসিং গাউন পরেই ছুটে এলো বাইরের বৈঠকখানায়। ম্যাথুকে চা ও ব্রেকফাস্টের ব্যবস্থা করতে বলে হেনরি বসল জেকবের সামনের সোফায়। জেকব চোখের ইশারায় তার সঙ্গের ব্যক্তিটিকে দেখিয়ে বললেন, এই হলো ওয়াসিম,
আমার বন্ধু ডেভিড মিশর থেকে মমির সঙ্গে এই লোকটিকেও তুলে এনেছে নিজের দাস হিসেবে। কফিনটি আমার হেফাজতে দিয়ে ডেভিড চার্চের উদ্দেশ্যে ছুটেছে। তার নাকি কিছু কাজ আছে। ওয়াসিম মামিটা তোমার পরীক্ষাগারে রাখতে সাহায্য করবে। হেনরি আর জেকবের কথার বিন্দু বিসর্গ আগন্তুক বুঝল কিনা কে জানে। জেকবের কথা শেষ হতেই কুচকুচে কালো চামড়ার লোকটা তার নোংরা হলদেটে দাঁতের শাড়ি বের করে একগাল হেসে সেলাম ঠুকল হেনরির উদ্দেশ্যে। লোকটা জরাজীর্ণ পোশাক পরিচ্ছেদ আর অপরিষ্কার শরীর দেখে হেনরির গা গুলিয়ে উঠল। মারিয়া থাকলে বাড়ি মাথায় তুলত। সে পকেট থেকে একটা 1 পাউন্ডের নোট বের করে এগিয়ে দিল লোকটার দিকে। এক মুহূর্তের কিছু কম সময়ে নোটটা সুরুত করে চালান হয়ে গেল লোকটার পকেটে। হেনরি হাতের ইশারায় তাকে গবেষণার ঘরটা দেখিয়ে দিল। লোকটা দক্ষ হাতে কফিনটা কাঁধে তুলে সেই ঘরে প্রবেশ করে মমির জন্য নির্ধারিত টেবিলের সামনে এসে দাঁড়ালো। কফিনটা রাখলো মাটিতে। সুদৃশ্য রঙিন ছবি আঁকা এমন কফিন ব্রিটেনে কখনো দেখেনি হেনরি। এটাও হয়তো প্রাচীন মিশরীয়দের এক অজানা ইতিহাস। গবেষণাগারের জানলাগুলো মোটা কাপড়ের পর্দা দিয়ে ঢাকা। বাইরের আলো বা উত্তাপ কোনো মতে ফাঁক ফোঁকর গলে প্রবেশ করে। এক আলো ছায়া ঢাকা আবহ। একটা পুরনো বিলিয়ার্ড বোর্ডের উপর কফিনটা রেখে ঢাকনা খুলতেই আঁতকে উঠে দুপা পিছিয়ে গেল হেনরি। ওয়াসিম আবার তার হলদে দাঁত মেলে ধরল। এবারে যেন হেনরিকে কিছুটা বিদ্রুপ করেই। আধো অন্ধকার ঘরটার পেটের ভেতর দাঁড়িয়ে লোকটার এমন বিভৎস বিশ্রী হাসি এই সাত সকালেই হেনরির বুক কাঁপিয়ে তুলল। বেশ বেশ, তোমার কাজ শেষ, তুমি এবার এসো। লোকটা গম্ভীর হয়ে একবার মমিটার দিকে তাকালো। হেনরি আরও একবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করল মৃতদেহটা। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীরটা সাদা কাপড়ের চওড়া ফিতে দিয়ে পর্যায়ক্রমে পেঁচিয়ে রাখা। হাত দুটো বুকের কাছে একটার উপর আর একটা চাপিয়ে রাখা। মাথায় কোনো কাপড়ের আস্তরণ নেই। মমিটার মুখ হাঁ করা। এর আগে হেনরি যে কটা মমি দেখেছে তাদের মুখ এরকম হাঁ করা ছিল না, বরং বন্ধ ছিল। চোখ দুটো বন্ধই থাকত, কিন্তু এই মমিটা যেন সব দিক থেকেই আলাদা। মমিটা এমনভাবে হাঁ করে রয়েছে যেন যন্ত্রণায় ক্লিষ্ট হয়ে খুব কষ্ট পেয়ে মারা গেছে। তার চোখ দুটো বিস্ফারিত, চোখের কোটর দুটো ফাঁকা। কঙ্কাল সার দেহটার কাছে যেতেই ভয় করছিল হেনরির। কিন্তু এত বড় সুযোগ কি হেলায় হারাবে? নিজের মনকে নিজেই শাসন করে সে ওয়াসিম সমেত জেকবকে বিদায় জানিয়ে ধাতস্থ হয়ে বসল নিজের বৈঠকখানায়। গরম চায়ের পেয়ালা ঠোঁটে তুলে সে মনে মনে নিজের পরবর্তী পদক্ষেপ সাজিয়ে নিল। ঘড়িতে সন্ধে 7টা। ডিনার সেরে স্টাডিতে কিছুক্ষণ সময় কাটিয়ে হেনরি প্রস্তুত হলো। ম্যাথুকে বলাই রয়েছে বিশেষ দরকার না হলে যেন তাকে ডাকাডাকি না করা হয়। ম্যাথুর অবশ্য এতদিনে চাকরি জীবনে এটা বোঝা হয়ে গেছে যে ডক্টর কেলভিন বাইরে এক ধরনের মানুষ আর তার ল্যাবরেটরিতে একেবারে অন্য মানুষ। সে ঘাড় নেড়ে ফিরে গেল কিচেনে। এখন তার বিস্তর কাজ পড়ে রয়েছে। সকাল থেকে হেনরি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে। সদ্য মৃত মানুষের শরীর ব্যবচ্ছেদ করতে সেই মানসিক প্রস্তুতি কখনো প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি কারণ সে কখনো ভয় পায়নি। আজ সে ভয় পেয়েছে। এরকম ভয় জীবনে কখনো পেয়েছে বলে তো হেনরির মনে হয় না। যখন তুরস্কে ম্যালেরিয়ার প্রকোপে জীবন অনিশ্চিত হয়ে পড়েছিল তখনও হেনরি মৃত্যুকে ভয় পায়নি। তাহলে আজ ভয় কেন পেল? স্টাডি ছেড়ে এবার সে সিঁড়ি ধরে নেমে এলো একতলায়। ড্রয়িং রুম পেরিয়ে বাঁদিকের করিডোর ধরে হাঁটতে হাঁটতে এসে পড়ল গবেষণা ঘরের দরজার সামনে। একটা দীর্ঘশ্বাস ফেলে আলতো হাতে দরজায় ঠেলা দিল। ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। অন্ধকার ঘরের মাঝখানে রাখা বিলিয়ার্ড বোর্ডটা হেনরি কিছুদিন আগেই জোগাড় করেছে। এভাবে যে কাজে লেগে যাবে ভাবতে পারেনি। সেই বিলিয়ার্ড বোর্ডের উপর শায়িত রয়েছে শতাব্দী প্রাচীন মিশরীয় মমি।
হেনরি আরেকবার সেই বিভৎস মুখটার দিকে তাকিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাতে নিয়ে কাজ শুরু করলো। এই সময় সে মমির মুখটা ঢেকে দিয়েছে একটা সাদা কাপড় দিয়ে। কাজ শুরু করার কয়েক মুহূর্ত পরেই ভয়ের দাপট কিছুটা কমে এলো। ডক্টর হেনরি কেলভিন অনুভব করল তার হারানো সত্তা আর আত্মবিশ্বাস যেন ফিরে এসেছে। এরপরের প্রতিটা মুহূর্ত তার হৃৎপিণ্ড নতুন কিছু আবিষ্কারের উত্তেজনায় লাফিয়ে উঠতে লাগলো। নোটবুকে লিখে নিল পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। জানলার বাইরে গ্রীষ্মের উষ্ণতা প্রকোপ ছড়াতে শুরু করেছে, আর ঘরের ভেতরে হেনরির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে ইতিহাস তৈরির উত্তেজনায়। রাত তখন 3টে। হেনরির 2 চোখ ঘুমে ভেঙে এলো। ক্লান্তিতে শরীর অবসন্ন। এই ল্যাবের এক কোণে তার বিশ্রামের জন্যই মারিয়া একটা কাউচের ব্যবস্থা করেছে। হেনরি সেই কাউচেই শুয়ে ঘুমের অতলে তলিয়ে গেল। তার নিদ্রাচ্ছন্ন মননকে ঘিরে রেখেছে নিরেট অন্ধকারের দেওয়াল। ঘুমের গহীন অতল থেকে হেনরির কানে ভেসে এলো একটা ক্ষীণ কণ্ঠস্বর। অবিরাম অবিরত কেঁদে চলেছে। কেউ কিছু বলতে চাইছে যেন। হেনরি কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু পারল না। আসলে সে শব্দবন্ধগুলোর অর্থ আবিষ্কার করতে পারছে না। তার মন বিচলিত হয়ে উঠল। কে কে ডাকছে তাকে? আদৌ কি তাকেই ডাকছে? কি বলতে চায়? হেনরির অবচেতন মানস চক্ষে ভেসে উঠল একটা অবয়ব, এক নারীর অবয়ব। লম্বা খোলা চুল, আয়ত নয়ন, চওড়া কাঁধ, পুরু ঠোঁট, মোমের মতো পিচ্ছিল শ্যামলা চামড়া। তীক্ষ্ণ না, অসাধারণ রূপসী এক নারী। হেনরির হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে গেল। তার শরীর কামনার আশ্লেষে বিদীর্ণ হতে শুরু করল। এই জীবনে এই নারী শরীর না পেলে তার গোটা জীবনটাই ব্যর্থ। সে হাত বাড়িয়ে আপ্রাণ চেষ্টা করল সেই অজ্ঞাতা নারীকে স্পর্শ করার, কিন্তু পারল না। যতবার চেষ্টা করল ততবার দূরে, আরো দূরে সরে গেল সেই নারী। আচমকা হেনরির কামনা বিদীর্ণ শরীরের প্রতিটি স্নায়বিক তন্তুকে নাড়িয়ে সেই নারী চিৎকার করে উঠল। প্রচণ্ড ব্যথায় অবসন্ন তার সুন্দরী মুখমণ্ডল নীল হয়ে গেল। ধীরে ধীরে তার চেহারা পাল্টাতে শুরু করল। চকচকে ত্বক, রেশমের মতো লম্বা চুল, অপার্থিব সৌন্দর্য নিমেষে লুপ্ত হয়ে হেনরির চোখের সামনে ফুটে উঠল এক রুক্ষ শুষ্ক বিভৎস মৃতদেহের ছবি। তার মুখ বিকট হাঁ করা, চোখের কোটরে মণি বা চামড়া নেই, বাদামি চুলগুলো ঘাড় ছুঁয়েছে মাত্র। নারী কণ্ঠের চিৎকার উত্তরোত্তর বাড়তেই লাগলো। হেনরি আর পারল না। 2 হাত দিয়ে তার 2টো কান চেপে ধরে উঠে বসতেই সম্বিত ফিরে পেল। স্বপ্ন? এতক্ষণ যা দেখেছে সে সবই স্বপ্ন? মিথ্যে নাকি সত্যি? ঝটিতি মনে পড়ে গেল তার, যে মমিটিকে সে ব্যবচ্ছেদ করছে সেটা একজন মিশরীয় নারীর। সন্ধেবেলা চেম্বার থেকে ফিরে আগের দিনের মতোই কাজে লেগে পড়ল হেনরি। সেকালের মিশরীয় শল্যচিকিৎসা যে নিদারুণ উন্নত ছিল তাই শবদেহটিকে ভালো করে নিরীক্ষণ না করলে জানাই যেত না। বেশিরভাগ মমির শরীরে হৃৎপিণ্ড ছাড়া অন্য কোনো অভ্যন্তরীণ অঙ্গ রাখা হতো না। বিশেষ প্রক্রিয়ায় সেগুলো শরীর থেকে বের করে ভিন্ন পাত্রে রাখা হতো শবদেহের সমাধির মধ্যেই। তবে এই মমিটি যেমন বহিরঙ্গে ভিন্ন, তেমনি এর শরীরের ভেতরটা অন্যদের তুলনায় ভিন্ন। এই শরীর ব্যবচ্ছেদ করে হেনরি জানতে পারল যে কোনো এক অজ্ঞাত কারণে এই শরীরের ভেতর থেকে কিছু অভ্যন্তরীণ অঙ্গ বের করা যায়নি।
বিটুমেনের প্রভাবে সেগুলি শরীরের ভেতরেই শুকিয়ে গেছে। হেনরি আবিষ্কার করল যে নারী দেহের সে ব্যবচ্ছেদ করছে সেই নারী কফিনে এবং জেকাবের বক্তব্য অনুযায়ী, যার নাম আমুনেত, বহুকাল আগে জরায়ুর টিউমারের কারণে মারা গিয়েছিল বলেই হেনরি সন্দেহ করছে। হতে পারে টিউমার থেকেই ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়েছিল মহিলার সারা শরীরে। সেই যন্ত্রণায় ছটফট করতে করতেই মৃত্যু হয় তার। তবে যে ব্যাপারটা দেখে হেনরি মুগ্ধ হয়েছে সেটি হলো এই টিউমারটি এর আগেও কাটাছেঁড়া হয়েছিল এবং অপারেশন সফল হয়েছিল। এই অপারেশনের জেরে বহু বছর বেঁচেও ছিল আমুনেত। অপারেশনের চিহ্নও আবিষ্কার করেছে হেনরি। জরায়ুর এক জায়গায় দেখা গেছে রূপোর সূক্ষ্ম তার দিয়ে সেলাই করা। পরবর্তীকালে অবশ্য আবার আমুনেতের টিউমার হয়, তবে আগের জায়গায় নয়, কিছুটা দূরে। এটা হয়তো কাটাছেঁড়া করার সুযোগ পাওয়া যায়নি, যার ফলে আমুনেতের মৃত্যু হয়। প্রতি রাতে নিত্য নতুন আবিষ্কার আর নিজেকে ঋদ্ধ করার এক অভিযানে লিপ্ত হয়েছে হেনরি। এইভাবেই কেটে গেছে তার 4টে রাত। তবে প্রতি রাতেই সে ঘুমের মধ্যে প্রত্যক্ষ করেছে এক অচেনা অজানা নারীর মূর্তি। সেই নারী প্রত্যেকবারই হেনরিকে কিছু বলতে চেয়েছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে হেনরির কাছে নতজানু হয়ে, কিন্তু হেনরি তার বক্তব্যের এক বিন্দুও বুঝতে পারেনি। সেই না বোঝা অবশ্য কুড়ে কুড়ে খেয়েছে হেনরির অন্তরাত্মাকে। 4টে রাত হেনরি নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। ঘুমের মধ্যে থরথর করে কেঁপে উঠেছে তার অন্তরাত্মা। ঘেমে স্নান করে গেছে 30 বছর বয়সী সুঠাম শরীর। বিছানার চাদর, বালিশ, পরনের জামা কাপড় ভিজে সপসপে। সারা সকাল হেনরি নিজেকে মশগুল রেখেছে কাজে, তবু অবসরে ফিরে ফিরে এসেছে স্বপ্নের স্মৃতি। সে বুঝতে চেয়েছে আগন্তুক নারীর ভাষা, কিন্তু না, প্রত্যেকবার সে ব্যর্থ হয়েছে। তার নোটবুক ভরে গেছে মহিলার শরীর ব্যবচ্ছেদ করে পাওয়া তথ্যে, কিন্তু তার মন কিছুতেই ভরছে না। কি যেন নেই, কোথায় যেন একটা শূন্য স্থান। এই ফাঁক কিছুতেই ভরাট করা যাচ্ছে না। 5ম দিনে হেনরির পরীক্ষণ সম্পূর্ণ হলো। এবার এই শরীর সে দান করবে ব্রিটিশ মিউজিয়ামে। অন্যান্য ধনীদের মতো মমির আবরণ খোলার পরে ছেঁড়া কাপড়, ভাঙা হাড়গোড়, ফাটা মাথার কঙ্কালগুলোকে আস্থা কুঁড়ে ফেলে দেওয়ার মতো ঘৃণ্য কাজ সে করতে পারবে না। অনেকে আবার মমির হাড় গুঁড়ো করে ওষুধ হিসেবে বিক্রিও করছে। এ নাকি সব রোগের মহৌষধ। ঘেন্নায় গা গুলিয়ে ওঠে হেনরির এসব শুনলে। তাছাড়া এই মমি থেকে পাওয়া এত তথ্য সে যখন মানুষের সামনে আনবে, গোটা পৃথিবীকে জানাবে, তখন সব দেহটিকে কাছে রাখা আবশ্যক। আজ 4 দিন পরে হেনরি নিজের শোয়ার ঘরে রাত কাটাতে যাচ্ছে। তার শরীর ও মন অবসন্ন। পাওয়া না পাওয়ার অদ্ভুত দোলাচলে দোদুল্যমান তার অন্তর। আমুনেতের শরীর তাকে অনেক কিছু দিল, কিন্তু নিজের মনের কথা জানাতে পারল না কোনোভাবেই। আজ এতদিন পরে নরম বিছানায় পিঠ রেখে আরামে চোখ বুজে এলো ডক্টর হেনরি কেলভিনের। আগামীকাল মমিটি সে নিয়ে যাবে ব্রিটিশ মেডিকেল হসপিটালে। সেখানে যন্ত্রের নিচে ফেলে শরীরটাকে আবার পরীক্ষা করা হবে। নিজেকে আরও একবার ঝালিয়ে নেবে হেনরি। তারপরেই আসবে সেই দিন যেদিন গোটা দুনিয়ার কাছে ডক্টর হেনরি কেলভিন লন্ডনের একজন নামী ডাক্তার ছাড়াও একজন দক্ষ শল্যবিদ হিসেবে পরিচিত হবে। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে মশগুল হেনরি তলিয়ে গেল ঘুমের অতলে। আর সেই ঘুমের দেশেই তার সাথে দেখা হলো আমুনেত নামক এক রাজবংশী মহিলার। ঝোড়ো বাতাসে পালতোলা নৌকার মতো উড়ছে প্রাসাদের পর্দাগুলো। সুবিশাল ঘরের মাঝখানে রাখা আছে একটা বিরাট পালঙ্ক। তার উপরে শুয়ে আছে কে? আমুনেত। হ্যাঁ, আমুনেত। হেনরি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এ কোথায় এসেছে সে? এ তো তার চিরপরিচিত লন্ডন শহর নয়।
তবে বাড়িখানা যে তারই সেই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখানে দাঁড়িয়ে সে স্পষ্ট বলে দিতে পারে এই ঘর থেকে বেরিয়ে ডান দিকেই রয়েছে উপরে ওঠার সিঁড়ি। সেখানে রয়েছে তার ভৃত্য ম্যাথুর ঘর। তার পাশে যে ব্যালকনি রয়েছে সেখান থেকে দেখা যায় বাইরে বেরোনোর গেট আর রাস্তা। সিঁড়ি ধরে নামলেই পাওয়া যাবে ডাইনিং রুম, কিচেন, ড্রয়িং রুম আর খোলা বারান্দা। যে ঘরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হেনরি, সেটা তার ও মারিয়ার ঘর। কিন্তু এই ঘরের চেহারা যে তার অচেনা। হেনরির চোখের সামনে ভেসে উঠল একটা পরিচিত দৃশ্য, কিন্তু সেই দৃশ্যের সাথে সে কোনো মতেই সম্পর্কিত নয়। সে দেখতে পেল যন্ত্রণায় ক্লিষ্ট আমুনেতের মুখমণ্ডল কুঁচকে গেছে। মুখগহ্বর বিরাট হাঁ হয়ে বেরিয়ে আসছে দুই পাটি ঝকঝকে দাঁত। চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যুবতীর। শালঙ্কারা আমুনেতের শরীর জুড়ে অসহায়তার ছাপ। ঠিক তার পাশে বসে রয়েছে এক ব্যক্তি। লোকটি নিষ্পৃহ, নিস্তেজ। তার সামনে ঘটে যাওয়া কোনো কিছুই যেন তাকে স্পর্শ করতে পারছে না। আচমকা আমুনেত লোকটির বাহু খামচে ধরল। তার তীক্ষ্ণ নখ লোকটির মাংস চামড়া ভেদ করে গেঁথে গেল ভেতরে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো কালচে লাল তাজা রক্ত। বিছানা ছেড়ে ছিটকে উঠে দাঁড়ালো লোকটা। আমুনেতের চোখ এখন আর অসহায় নয়, রাগে ঘেন্নায় ফেটে পড়ছে সে। তার নখে লেগে রয়েছে মানুষের রক্ত। খুবলে যাওয়া হাতের থেকে বেরিয়ে এসেছে মাংসপিণ্ড। হেনরি এবার ভালো করে দেখল, আমুনেতের নখ সাধারণ নখ নয়, বরং সোনা দিয়ে তৈরি অতিরিক্ত নখের শাড়ি, ঠিক যেন ছোট বাঘ নখ। হেনরির চোখের সামনে স্পষ্ট হলো অজানা মানুষটির অবয়ব। আতম, আতম, তুই আমার ভাই হয়ে আমার এই অসহায় অবস্থার সুযোগ দিলি। রাজত্বের সিংহাসনের এত এত লোক তোরা। সিংহাসনের জন্য আমি সব কিছু করতে পারি। এই কালকুটের বিষ এবার তোর সারা শরীরে ছড়িয়ে পড়বে, কিন্তু দেশবাসী জানবে তাদের মহান রাজকুমারী অজানা এক ব্যাধিতে মারা গেছে। তারপর আমি হব এই গোটা মিশরের রাজা। কি খামতি আছে আমার? কেন সবাই তোমায় তাদের শাসক হিসাবে চাইছে বলতে পারো? আর একজন নারী হয়ে রাজ্য শাসনের আশাও বা করো কিভাবে? মহান ঈশ্বর হাথর আমায় নির্বাচন করেছেন এই দেশের রাজা হিসেবে। সকলে যাতে এই কথা বিশ্বাস করে সেই ব্যবস্থাই এবার আমি করব। তোমায় মরতেই হবে আমুনেত, মরতেই হবে। কথাটা বলতেই আতুমের হিংস্র চোখ দুটি বিদ্বেষে জ্বলজ্বল করে উঠল। তার হাতের ক্ষতস্থানের দিকে এক নজর তাকিয়ে দাঁতে দাঁত পিষে সে ঝাঁপিয়ে পড়ল আমুনেতের উপর। দুটি শক্তিশালী হাতে চেপে ধরল মুমূর্ষু যুবতীর গলা। আবারও একবার অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে করতে আমুনেতের দেহ নিস্তেজ হয়ে পড়ল বিছানায়। আতম উঠে দাঁড়ালো। বিছানার পাশে একটা ছোট টেবিলের ওপর রাখা একটা মাটির পাত্র হাতে তুলে বেরিয়ে গেল ঘর থেকে। হেনরির চোখের সামনে পড়ে রইল এক প্রাচীন অজ্ঞাতা নারী, যার মৃত্যুর কারণ ছিল অজানা। নিজের অজান্তে আর অনিচ্ছায় সেই ঘটনা প্রত্যক্ষ করে ফেলল হেনরি। কিন্তু কেন? ধর্মড়িয়ে উঠে বসল হেনরি। স্বপ্ন? হ্যাঁ, সবই তো স্বপ্ন ছিল। তাহলে কেন বুকের ভেতরটা এমন হাঁপড়ের মতো ওঠানামা করছে? মাথা ঝিমঝিম করছে কেন? কেন তার মনে হচ্ছে একটু আগে চর্মচক্ষে একটা নারকীয় খুন দেখে ফেলেছে, আর সেই খুনের শবদেহটি পড়ে রয়েছে তারই গবেষণাগারে। হঠাৎ প্রচণ্ড এক শৈত্য প্রবাহে কেঁপে উঠল হেনরির শরীর। ঘাড়
ঘামে ভেজা শরীর যেন জমে যাওয়ার উপক্রম। ঘরের পূব দিকের জানলাটা আচমকা কে যেন দড়াম করে খুলে দিল। ভয়ে আড়ষ্ট হেনরির চোখের সামনে ভেসে উঠল একটা আবছা অবয়ব। মিশমিশে কালো আকাশের ক্যানভাসে ফুটে উঠল এক নারীর ছায়া। খোলা চুল, সুঠাম দেহ, সৌষ্ঠব, দীর্ঘাঙ্গী এবং রূপসী। সে মোহ মাখা চোখে চেয়ে রয়েছে হেনরির মুখের দিকে। সেই চাহনিতে রয়েছে আকুতি। কি চায় আমুনেত? এতগুলো যুগ পেরিয়ে এক অজানা ভিনদেশি মানবের কাছে কি চায় তার প্রেতাত্মা? হঠাৎ তার শরীর বিকৃত হতে শুরু করলো। খসে পড়তে শুরু করলো তার শরীরের মাংস, চামড়া, হাড়ের কাঠামো। আবার সেই বিভৎস মুখগহ্বর, আবার সেই ফাঁকা কঙ্কালসার চোখের কোটর। কি ভয়ানক এই দৃশ্য! মুহূর্তে আমুনেতের শুষ্ক রুক্ষ মমি বিশাল হাঁ করে গিলে খেতে এলো হেনরিকে। তার চোখ থেকে যেন বেরিয়ে আসছে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা। অভিশপ্ত পুঁতি গন্ধে ভরে আছে মারিয়ার শখের বেডরুম। হেনরি দু হাতে নিজেকে আড়াল করে বিছানায় জুবুথুবু হয়ে বসে প্রাণপণে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে এক বিন্দু শব্দ বেরোল না। তাকে যেন বোবায় পেয়েছে। আপ্রাণ চেষ্টা করেও হেনরি ম্যাথুকে ডাকতে পারল না। যতটা ভয় সে পেল ততটা ক্ষতি তার হলো না, বরং একটা হিমশীতল ঠান্ডা হাওয়া তাকে স্পর্শ করে কোথায় যেন মিলিয়ে গেল। জানলাটা যেভাবে খুলে গিয়েছিল সেভাবেই নিজে থেকে বন্ধ হয়ে গেল। হেনরি সম্বিত ফিরে পেল। তার ঘরে এখনো টিমটিম করে জ্বলছে মোমবাতির মৃদু আলো। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে নেমে এলো সিঁড়ি ধরে তার ল্যাবরেটরিতে। বিশাল টেবিলের উপর শায়িত আমুনেতের মমি এখন অন্যরকম। সেই বিকট মুখগহ্বর তখনও একই রকম রয়েছে, তবে প্রথম দর্শনের সেই উগ্রতা, সেই বিভৎসতা কোথায় যেন মিলিয়ে গেছে। হেনরি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পেরেছে আমুনেত তার কাছে কি চায়। বহু বছর আগে ঘটে যাওয়া মিশরীয় রাজকুমারীর মৃত্যুর আসল কারণ গোটা পৃথিবীকে জানাতেই হবে হেনরির। দীর্ঘ 1 মাস পরে লন্ডনের টাউন হলে আয়োজিত হলো একটি আলোচনা সভা। স্বয়ং গভর্নর হাজির থাকবেন এই সভায়। ডক্টর হেনরি কেলভিন একটি প্রাচীন মমিকে ব্যবচ্ছেদ করে শল্য চিকিৎসা ও প্রাচীন মিশরীয় সভ্যতার চিকিৎসাবিদ্যা সম্পর্কে অনেক নতুন তথ্য আবিষ্কার করেছেন। লন্ডনের শিক্ষিত ও উৎসাহী সমাজ উপচে পড়েছে ডক্টর কেলভিনের বক্তব্য শোনার জন্য। মঞ্চে উঠে দাঁড়িয়েছে হেনরি। দর্শকদের প্রথম সারিতেই খুশি খুশি মুখে বসে আছে মারিয়া ও তার বাবা। শহরের গণ্যমান্য ব্যক্তিদের ভিড় আজ তার কথা শোনার জন্য। এটাই তো সে চেয়ে এসেছে এতদিন। তবে আজকের এই দিনটা আমুনেতের। আমি যে মমিটিকে নিয়ে গবেষণা করেছি, জীবদ্দশায় তার নাম ছিল আমুনেত। উত্তর মিশরের এক রাজ পরিবারের কন্যা আমুনেত শিক্ষা, অস্ত্রচালনা, বুদ্ধি ও রাজনীতিতে দক্ষ ছিলেন। তার পিতা প্রথম আতেমুর অকাল প্রয়াণের পরে আমুনেতই ছিল সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। প্রজারাও আমুনেতের ভাই দ্বিতীয় আতুমের তুলনায় আমুনেতকেই বেশি প্রাধান্য দিয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, আতুম কিছুতেই সিংহাসন ছাড়তে চাইল না, আর অধিকারের লড়াইয়ে করে ফেলল চরমতম ঘৃণ্য কাজ। নিজের দিদিকে সে খুন করল। আমি প্রথমে ভেবেছিলাম আমুনেতের মৃত্যু হয়েছিল তার জরায়ুতে গজিয়ে ওঠা একটা টিউমারের জন্য। পরে জানা গেল তার মৃত্যুর আসল কারণ বিষক্রিয়া। আতুমের পোষা বিষাক্ত সাপের বিষ প্রবেশ করানো হয়েছিল আমুনেতের শরীরে, তার ফলেই তার মৃত্যু হয়েছিল। এছাড়াও রয়েছে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা। যেহেতু আমুনেতের জরায়ুতে একবার অপারেশন হয়েছিল, সেহেতু প্রজারা মেনেই নিল যে আমুনেত এক দুরারোগ্য ব্যাধির ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
কেউ জানতেই পারল না আসলে তাকে খুন করা হয়েছিল। দ্বিতীয় আতুম পরবর্তীকালে রাজা হলেও বেশি দিন তার রাজত্ব টেকেনি। সে ছিল স্বৈরাচারী এবং ব্যভিচারী। কয়েক বছরের মধ্যেই শত্রুর আক্রমণে তার মৃত্যু হয়। তবে ইতিহাস কখনো কোনো পাপকে বেশি দিন লুকিয়ে রাখেনি। একসময় যে আমুনেতকে ইতিহাসের পাতা থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল আতুম, আজ সেই আমুনেতের মৃত্যুর আসল কারণ উঠে এলো ইতিহাসের বুকের ভিতর থেকে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, এটাই হয়তো কালচক্রের বিচার। একটা দীর্ঘশ্বাস ফেলে সে তাকালো আমুনেতের মমির দিকে। একটা ঠান্ডা হাওয়া যেন হলের খোলা জানলা দিয়ে ঢুকে পড়ল ঘরে। হেনরিকে ছুঁয়ে আবার মিলিয়ে গেল লন্ডনের ব্যস্ত সদনে। কেউ কৃতজ্ঞতা জানিয়ে গেল কি জানে না হেনরি। আজকের গল্প পাঠে ছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, নীল, দিতিপ্রিয়া, বর্ণিশা, কৌশিক এবং আমি তমাল। স্ক্রিপ্টিং করেছে শালিনী, শব্দ সম্পাদনায় মধুরিমা, আবহ নির্মাণে শায়ক। শুনলেন কেয়া চ্যাটার্জির কাহিনী আমুনেত। গল্পটি আমরা নিয়েছি পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত ফিরিঙ্গি ভূত বইটি থেকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।